নমস্কার। আপনারা দেখছেন মাধ্যমের একটি অন্যান্য পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের গেস্ট হচ্ছেন ডক্টর নজরুল ইসলাম। ইনি প্রাক্তন আইপিএস, আর এনাকে রাইটার হিসেবেও পুরো পশ্চিমবাংলা জানে। আর তার থেকেও বড় উপলব্ধি হচ্ছে ইনি এনার আইপিএস ক্যারিয়ারটা 1981 থেকে শুরু করে 2014 পর্যন্ত ছিল। আর এনার উপরে কোনো প্রশাসনিক বা রাজনৈতিক কোনো স্পট ছিল না। তো সেই জন্য আমরা বলতে পারি আমরা এমন একজন প্রশাসনিক অধিকারীর সাথে বসে আছি যিনি নিরপেক্ষতাকে প্রথম ভাবনা রেখে কাজ করেছেন। ধন্যবাদ স্যার, আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে সময় দিয়েছেন আমাদের। কিছু প্রশ্ন ছিল, যেমন স্যার বললেন স্যারের প্রথম পোস্টিং 1 মাসের মধ্যেই ট্রান্সফার হয়ে গেছিল। স্যারের প্রথম পোস্টিং ছিল শান্তিনিকেতনে। কিভাবে এটাকে বলতে চাইবেন আপনি? আসলে তখন তো আমার বয়স 30-এর কম, বুঝতে পারছি। পরীক্ষা দিয়েছি, ট্রেনিং নিয়েছি, পোস্টিং হয়েছে। তো ওখানে নামনোরা কাহিনী আপনারা এখন শুনছেন। তো সেই নামনের ওখানে একটা গ্রামের ঘটনা নিয়ে আমার কাজ হয়েছিল। সেটা হচ্ছে ওখানে আশেপাশে দুটো গ্রামে তৎকালীন শাসক দলের এমএলএ এবং এমপি বাড়ি ছিল। তার মাঝখানে একটা গ্রামে বিরোধী দলের দখলে পঞ্চায়েত ছিল, প্রধানের বাড়ি ছিল। এর ফলে এটা তাদের যাকে বলে চক্ষুসূর। তো কি করে এটাকে প্রধানকে উৎখাত করা যায়, তো সেটা জানেন। এবং আগের আমলে যে জমি দখল, ফসল কাটা, তো এই জমি ফসল কাটার নাম করে হাজার কাছে লোক জমা করে সেখানকার এমএলএ নেতৃত্বে এবং এমপি ছেলের নেতৃত্বে ওই গ্রামটা আক্রমণ করা হয়। মাধ্যম যাকে যেরকম করা হয়, ওই নির্দিষ্ট বাড়িতে গিয়ে চাল ফুটো করে তারা লাগিয়ে দিয়েছিল। চাল ফুটো করে তারপরে করে লোকে বের করা হয়। তো বাড়ির মেয়েদের কন্ট্রোল করে নেওয়া হয়, কারণ একটা হয়ে গিয়ে জ্বরে শরীর ডোবায়, যাকে গ্রামের মেয়েদের ইজ্জত বাঁচল। আর পুরুষ নারীদের ধরে একদম আচ্ছা করে পেটানো হয়। তো একজন লোক যখন ওই পেটনি খেতে খেতে মরার অবস্থায় তখন ও জল চায়, তখন একটি ছেলের আদেশে তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়। তো এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তো এই ঘটনার দিন সেটা কোইন্সিডেন্স ছিল না তারা খবর নিয়ে ঠিক করেছিল, আমি এটা কিন্তু জানি না। সেই দিন আমাদের আইপিএস অফিসারদের সব সরকারি কর্মচারীদের ডিপার্টমেন্টাল পরীক্ষা বলে একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলো পাস করতে হয় এবং পাস না করলে প্রমোশন রাখতে হয়। তো আমাকে এই খবরটা যাদের পুরো আক্রমণের আগে দিয়েছিলাম। আমি এসপিকে বললাম যে এরকম একটা খবর আছে, আমার পরীক্ষা দিতে যাবো কিনা। এসপি বললেন সেটা আমার অযৌক্তিক হয়নি, যে দেখো তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তোর প্রমোশনটা আটকে যাবে। তুমি পরীক্ষাটা দাও, আমি দেখছি এখানে লোক পাঠিয়ে দেখবো। আমি পরীক্ষা দিতে চলে আসলাম, ঘটনা দিকে ঘটলো। দুঃখের বিষয় হলে এসে যেটা দেখলাম যে আমি ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং কলেজে যখন ট্রেনিং নিচ্ছিলাম, সমস্ত পরীক্ষায় আপনারা জানেন, তখন পরীক্ষাটা আমি বসেছিলাম সবকটা পেপারে এবং সবকটা পেপারে পাস করে দিয়েছি। এবং আমাদের নিয়ম আছে যে প্রথম সব সাবজেক্ট পাস করে যায়, অ্যাডভান্স দুটো ইনক্রিমেন্ট দেওয়া হয়। আমি সেটাও পেয়েছি, সেটাও পেলাম। কিন্তু আমার পরীক্ষা দেওয়া হলো না, ওখান থেকে আসতে হলো, আমি ফিরে গিয়ে শুনছি যে এই ঘটনা ঘটেছে। আমার তো খুব খারাপ লাগলাম। এসপিকে বললাম, স্যার আমরা আপনাকে বলেছিলাম, আমি পরীক্ষা না দিতে যাওয়ারও প্রস্তাব দিয়েছিলাম আপনাকে, আপনি ভালোই কলেজে বলেছিলেন, কিন্তু
এটা হয়েছে তাহলে আমাদের থাকার দরকার কি? তুমি বলে যে ঠিক আছে, তুমি ভালোভাবে তদন্ত করো, যা হওয়ার তো হয়েছে। আমি তদন্ত করলাম, করে সেই দিনই ফিরে এসে আমি কোর্টে ওই এমপি ছেলে এমএলএ ওয়ারেন্ট ছিল, কোর্ট ওয়ারেন্ট তো আমি জেলা সদর থেকে ফোর্স নিয়ে খানিক রাতে সেই নাগরখানা থেকে পৌঁছাবো। আমার প্রথম উদ্দেশ্য ছিল এমএলএ অ্যারেস্ট করা। তো থানার ওসিকে বলতে আমার পুরো নামটা মনে নাকি ভট্টাচার্য ছিল। উনি বললেন যে স্যার উনি তো এখানে নেই, উনি কলকাতায় চলে গেছে, পরপরই কলকাতায় চলে গেছে। কিন্তু আমার কাছে নির্দিষ্ট খবর ছিল যে উনি বাড়িতে আছে। তো আমি বললাম যে চলে গেছে, আমাদের বাড়িতে দেখতে তো আপত্তি নাই, আপনি আমার সঙ্গে আসুন। এখন বলছে বলছে কি করবে, সবাই চলে গেল। আমি গিয়ে বাড়িটা প্রথম ঘিরে নিলাম, ঘিরে নিয়ে দরজা খুলতে বললাম, দরজা তো খোলেন, জোর করে দরজা মুখ উপর দিয়ে তুলে খোলা না পাওয়া যায়। তো আমি ওয়ারেন্ট দিলাম, দেখুন আপনি অ্যারেস্ট করেন, আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। তো কোনো খারাপ তো নেই, একদম কোনো ব্যাপারই না এরকম, ফুটিয়ে ফুটিয়ে মতো করে বললেন যে আপনি তো জানেন যে আমাদের প্রিভিলেজ আছে, অ্যারেস্ট করতে চাইছেন, আমি মেনে নিচ্ছি। আমি বললাম যে আমার তো এরকম কোনো আইন জানা নাই যে আপনি মেনে নিতে পারেন নিজে নিজে। আমার এটুকু শুধু জানা আছে যে আপনি যেহেতু এমএলএ, আপনাকে অ্যারেস্ট করলে স্পিকারকে আমাকে খবর দিতে হবে, সেটা আমি দিয়ে দেব। আর আপনার যে আইন বলছেন যদি আপনি দেখাতে পারেন, আইন তো নয় দেখেন। তাহলে তাহলে কাপড় পাল্টে নিন, বললাম আমি কাপড় পাল্টাবো, তাহলে চলুন যা পরে আছেন তাই নিয়ে আমার লোককে বললাম যে গাড়িতে তুলুন। গাড়িতে তুললাম, থানাতে নিয়ে আসলাম, হাজিতে করলাম, রেজিস্ট্রি করে ওসিকে যেহেতু এমএলএ অ্যারেস্ট করা হয়েছে থানায় রেখে এমপি বাড়িতে গেলাম যে এমপি ছেলেটা। ওসি একটা ইচ্ছাকৃতভাবে করেছিল না এমএলএর ভয়ে করেছিল আমি জানি না, ওই এমএলএকে থানার ফোনটা তখন এরকম এরকম হয়নি। তো থানার ফোন থেকে এমপিকে ফোন করে দিয়েছে, ডিস্ট্রিক্ট পুলিশে আমাকে অ্যারেস্ট করে নিয়ে করতে যাচ্ছে। এমপির বাড়িতে গিয়ে দেখছি সব প্রস্তুত আছে, এমপি দুই মেয়ে ছিল, আর কি বলবো যে মুখের ভাষা আমি বলতে পারবো সব, সেগুলো সব হজম করতে হলো। তো ওখানে দরজা খুলবে না, তো সেই আওয়াজ দল লোক তুলে ভিতরে নামিয়ে দরজা খুলে ভিতরে যেতে হবে। তো ভিতরে গিয়ে দেখলাম বাড়িতে পুরুষ মানুষ, স্ত্রী আছে না বিবাহ আছে যারা গালাগাল করছে না। কিন্তু ওই যে মারামারি করতে যে সব শার্টে রক্ত লেগেছিল, সেই রক্ত লাগা শার্ট পেলাম, যেহেতু লাঠি বল্লম এসবগুলো পেলাম। আর লোকগুলো যে আগে জমাতে ওখানে ছিল তাদের ব্যবহার করা ওই টুথপেস্ট এরকম সরঞ্জাম কিছু পেলাম, মানে ওখান থেকে যে হয়েছিল এগুলো প্রমাণ করার মতো যে প্রমাণগুলো সিজ করা, সিজ করে সাক্ষী লাগে, সাক্ষী জোগাড় করতে হবে। পুলিশের লোকদের সাক্ষী করা যায়, কিন্তু আপনিও জানেন যে সাধারণ লোকের সাক্ষী করলে সেটা বেশি গ্রহণযোগ্য হয়। তো আমি আমার লোকদেরকে বললাম যে দুইজন লোক নিয়ে আসো, লোকই পাওয়া যায় না। একজন লোককে এনেছি, তাকে নাম লিখতে যাচ্ছে, সাক্ষী শুধু বলছেন না স্যার আমি এখানকার লোক না। বলি তাহলে এখানে কি করছি, বলে আমি শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুরের নাম কি, নাম বললো, কার সঙ্গে বিয়ে হয়েছে সে মেয়েটারও নাম বললো,
তারপরে আমি বাড়িতে লোক পাঠালাম মেয়েটাকে। কিন্তু মেয়েটা যখন এসছে তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা আপনার স্বামী? সে মহিলা জজ হয়ে গেছে, সে তো আমাকে একদম যাচ্ছে তাই যে আপনার মাথাটা তো খারাপ হয়েছে, আমার দাদা হয় আপনি বলছেন স্বামী। আমি বললাম আমি বলছি না, আপনার দাদাই বলছে যে আপনাকে বিয়ে করছে, অন্য কারো বাড়ি, এটা শ্বশুর বাড়ি। তো তারপর মেয়ে সে দাদাকে যে হার দিল আপনি বললেন আমাদের সামনে, বললাম তাহলে তো যাকে ঝড় টড়ে বেটে যেতে হলো না, স্থানীয় সত্যি পাওয়া গেছে। তো এইভাবে সাক্ষী জোগাড় করে সিজালিস্ট করা হলো, সাক্ষীরা সই নেওয়া হলো। তারপরে যে পিসপিকে বলা হলো আপনি একটা কথা নিন না, শুরু করে দিন, সমস্যা করবো। বললো যে হ্যাঁ সেটাও আছে, পিসপিটা করে আমি নোট লিখে দিচ্ছি যে আপনি কখন দিতে চান না, সই করতে চান, তখন সই করে কপিও নেবে। আমরা চলে আসলাম, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এমপি ছেলেটার মুখে প্রস্রাব করা ছেলেটাকে দেখা গেল না। তো আমি থানাতে এসে তাড়াতাড়ি ফিরে আসলাম বোলপুরে ফিরে এসে আমি আড়াইকে ফোন করে এখানে এসপিকে বললাম যে আমাকে 1 প্লাটুন ফোর্স পাঠাবে রাত 2টো নাগাদ। পোস্ট শাসক আমি স্থানীয় বোলপুর থানা থেকে জন্য অফিসার নিয়ে নিলাম, নিয়ে বোধ হয় একটু আগে, শীতকাল ছিল, অক্টোবর মাস, ভারী 3 দিক ঘিরে নিলাম মাসের দিকে ফাঁকা থাকে, বেরোলে দেখে যেতে পারবে, ঘুরতে সুবিধা হবে। যে সকাল হয়েছে ইউনিফর্ম পরা পুলিশ দেখেছে বাড়ির পাশে, ওই এমপির ছেলে বাড়ি থেকে ফিরে দৌড়তে শুরু করছে। আমরা ওকে তাড়া করে ধরলাম, আরেকটা গিয়ে বললাম যে হ্যাঁ যদি দৌড়তে চাও দৌড়, কিন্তু দেখা যাক গুলি করবো, গুলি লোক মরলে আমাদের কোনো দোষ নেই। ওকে ধরে নিয়ে আসলাম, যে ঠিক লোককে ধরেছে কিনা চেক করালাম, লোককে জিজ্ঞেস করে। তারপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এমএলএকে এমপিকে যেরকম ব্যবহার করতে হয় সেরকম করলাম। এমএলএকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা স্পিকারকে একটা মেসেজ দিলাম, আর কোর্টে ফরওয়ার্ড করলাম যাতে বেল না দেওয়া হয়। তো কোর্ট এমএলএ ছাড়া কাউকে বেল দিলেন না। এমএলএকে বেল যেটা দিলেন সেটা বেল না দিলেই ভালো হতো। কোর্ট অর্ডার দিল যে এমএলএ 3 মাস ওই নিজের এরিয়ায় ঢুকবেন না, বাইরেও যেতে পারবেন, আর বাইরে কোথায় থাকছেন প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে যে আমি এখানে আছি। তাহলে এটা খুবই অপমানকর একজন এমএলএ পক্ষে, আপনি বুঝতে পারছেন। এই যে প্রচন্ড হচ্ছে খবর বটেই, আমি পার্টিতেও এর আগে যেগুলো হয়েছে সেগুলো আমরা ধরেছি, তখনই আমার সেগুলোকে কি করেছো বেশ দিয়ে দাও, দেখো না ওরা ফেলেছে। এই একটা ছোট্ট প্রশ্ন আপনার শুনতে শুনতে মনে আছে, এই দুজনেই এমএলএ আর এমপি কি শাসক দলের ছিল? একদম শাসন করছিল। মানে এত বড় ঘটনা, এটা তো মানে বলিউড আর টলিউডে সিনেমা বানানোর মতন ঘটনা শুনলাম আমরা। এটাতে সিনেমাটা হয়েছিল সত্য বলে। আমি যে গাড়িটা বল করে প্রথম দিন ব্যবহার করছিলাম, সিনেমার শুটিংয়ে সেই গাড়িটা ব্যবহার করা হয়েছিল, এবং এই সিনেমাটা দেখার জন্য দিদি অফিস থেকে চিঠি পাঠানো হয়েছিল, এবং তার উত্তরে আমি দিদিকে একটা চিঠি লিখেছিলাম যে যে অফিসার কাজ করলো তাকে তো আপনি 1 মাসের আগে থেকে ট্রান্সফার করে দিলেন, এই সিনেমা দেখতে বলার আপনার অধিকারটা কোথায়? সেই যুগে কারণে কমিউনিস্ট সরকার ছিল, কমিউনিস্ট সরকারের সময়। এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট কোশ্চেন আছে যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের একটা আলাদা ইমেজ আছে, টলিউড থেকে হলিউড পর্যন্ত বা লোকেদের মাথায় স্বতন্ত্রতা সংগ্রাম থেকে বর্তমান পরিস্থিতি। কলকাতা পুলিশ সাদা জামা পরে, সাদা ড্রেস পরে, কলকাতা পুলিশ লাল গাড়ি ইউজ করে, এসব নিয়ে অনেক
একটা স্পেশাল ইমেজ ক্রিয়েটেড আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি যে ঘটনাটা বললেন বা আজকে যে বাংলায় চলছে, সেই জায়গায় কি মনে করেন, কি পুলিশ এখন নিরপেক্ষভাবে কাজ করছে না নিরপেক্ষভাবে থাকতে পারছে না? থাকতে চাইছে কি খুব, কারণ নিরপেক্ষ থাকলে তার পছন্দ পোস্টিং সে না পেতে পারে। সে তার বাড়িতে থাকবে বা হাউস রেন্ট নেবে, সে 5টা গাড়ি ব্যবহার করবে, একটা গাড়ি অফিসের কাজের জন্য পাওয়া যায়, সেগুলো পাবে না। সে বেআইনি সুযোগ সুবিধা ভোগ করার জন্য তারা নিরপেক্ষ থাকতেও চায় না। তারা শাসক দলের হয়ে কাজ করে সুখে শান্তিতে থাকতে চায়। মানে আজ পুলিশ শাসক দলের ওয়ার্কার হিসেবে কাজ করছে বলা যায়? পক্ষপাত দুষ্ট হিসেবে কাজ করছে, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এতটাই কি বলবো যে রাজনীতিকরণ হয়েছে যে জেলার এসপি গুরুত্ব পার্টির কাছে জেলার সেক্রেটারি প্রেসিডেন্টের থেকে বেশি, থানার ওসির গুরুত্ব পার্টির কাছে সে ব্লকের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে বেশি। এটা উভয় পক্ষ হতে পারে, মানে পার্টির লোকেদের, পার্টির জেলার যে প্রেসিডেন্ট তার কি পুলিশে বেশি দাম এসপির থেকে? অবশ্যই পুলিশের লোকদের কাছে ওই পার্টির লোকদের কথার দাম আছে, তারা যা বলবে পুলিশ তাই করে। কিন্তু পার্টির নেতৃত্ব এই পুলিশের এসপি কে বা পুলিশের ওসি কে বেশি নির্ভর করে, কারণ এদের হাতে যে ক্ষমতা আছে সেটা পার্টির লোকের হাতে নাই। একই কাজ পার্টির লোক করলে বললাম না হয়, পুলিশের লোক করলে আইন পালন হয়। আমি এই মাধ্যমে এটা বলতে চাইছিলাম যে একটা কমন ম্যানের কাছে সরকারের কানেকশনটা 3 রকম ভাবে সবচেয়ে বেশি হয়। একটা শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে, হসপিটাল বা স্কুল কলেজ, আর একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা বাড়ি, তার থাকার অবস্থা নিয়ে যেটা ব্যবস্থাটা, যে ডিপার্টমেন্টটা চলে, আর তৃতীয় হচ্ছে পুলিশ। এই 3টে জিনিসকেই একটা কমন ম্যানের কাছে একটা সরকার। আপনি ওই তৃতীয় জিনিসটার মধ্যে আপনি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, আপনি প্রথম সারিতে ছিলেন। সেই জন্য আমি জিজ্ঞেস করছি কি 30 বছর যে কমিউনিস্ট পার্টির সিস্টেমটা ছিল, যে প্রশাসনিক পরিকাঠামোটা ছিল, আর টিএমসির যে পরিকাঠামোটা, এটার মধ্যে কি ভিন্নতা আছে? আপনি যেটা বলতে চাইছেন, প্রথমত এখানে কমিউনিস্ট শাসন কোনোদিন হয়নি। কমিউনিস্ট পার্টির লোকেরা ক্ষমতায় ছিলেন। এখন পর্যন্ত পৃথিবীর কোথাও কমিউনিস্ট শাসন হয়নি। তো এখানে বামফ্রন্টের যে শাসন ছিল তখন আমি পুলিশের যে কাজ করেছি সেই অভিজ্ঞতা আপনি জানতে চাইছি, তাই তো? আর এখনকার পরিকাঠামোটা কি? আমি তো আমার প্রথম পোস্টিংয়ের অভিজ্ঞতা বললাম। অতএব তখনও যে পুলিশের লোকেরা নিরপেক্ষভাবে কাজ করলে, শাসক দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পার্টি খুব সন্তুষ্ট হতো, পার্টির নেতারা সন্তুষ্ট হতেন, এরকম ছিল না। কিন্তু তখন অন্তত একটা আইন ছিল, নিয়ম ছিল, যে ধরুন যে আমাকে বোলপুর থেকে 1 মাসের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে পার্টি থেকে এনকোয়ারি করা হলো, যখন এমএলএ কে দোষী পেল, তখন তারা আমাকে আবার ডিস্ট্রিক্টে পোস্টিং করার জন্য আমার কাছে প্রস্তাব দিল। এটা তাদের কাছ থেকে সম্ভব, মানে আমি কয়েকটা জায়গাতেই তাদের সময়ে পার্টির নেতাদের সঙ্গে আমার কনফ্রন্টেশন হয়েছে। শিলিগুড়িতেও হয়েছিল, যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছিল। কিন্তু যাদের সঙ্গে আমার ঝামেলা হয়েছে সেগুলো কিন্তু পার্টির লোকের বিরুদ্ধে পার্টি এনকোয়ারি করেছে, এখানে ওটা হয়েছে। যেমন বোলপুরের ঘটনায় পার্টি কিন্তু আমাকে দোষী করেনি, এমএলএকে দোষী করেছে এবং তারপরে তাকে পার্টি থেকে বহিষ্কার করেছে। কিন্তু বর্তমানে আপনি যেটা জানতে চাইছেন, এটা কোনো কথাই নাই, গল্পই নাই, নিয়ম কানুনের বালাই নাই। আপনার শাসক দলের নেতা নেত্রীকে যা বলে দেবে সেটাই আইন।
আপনি যে তখন দেখুন, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী ছিলেন, আমি তো কাজ করেছি তাদের অধীনে। তাদের পার্টির অন্যায় কথা নেতাদের বিরুদ্ধে তাদের কাছে বলা যেত এবং তাতে তারা ব্যবস্থা নিতেন। এমনকি তারা কিছু বললে সেটা না শুনে বলা যেত যে এটা করলে অসুবিধা হবে, আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি। আমি ধরুন যে আমাকে কলকাতা পুলিশের ডিসিডিডি করা হয়েছিল, করার পর আমি ওখানে দেখে যারা অসৎ অফিসার আছে বলে আমার মনে হয়েছিল বা অপদার্থ অফিসার আছে, কাজ করে না অন্য কাজ করে, তো তাদের আমি ডিটেকটিভ ডাকাতি সেকশন বা হোম সেকশন যেটা আছে, অ্যান্টি হোম সেকশন আছে, সেগুলো থেকে ওই যে অবাঞ্ছিত লোকদের ডিসিএড পেটে বলে ট্রান্সফার করে দিয়েছি। আমার কমিশনার পুলিশের দিন আমাকে ডেকে বললেন, বুদ্ধদেব বলছেন যে তুমি এই যে কার্যালয়ের লোকদেরকে বের করে দিয়েছো, ডিপার্টমেন্টে চলবে। বললাম যে আপনি তো আমাকে ডিসিডিডি করেছেন, কি করেছেন সেটা আমি দেখবো। বলছে আমাকে বললে তো হবে না, তুমি গিয়ে তাহলে বলো। আমি বললাম উনি আমাকে বললাম বলবো, উনি তো আমাকে বলেননি, আপনি আমাকে বলছেন। তো উনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। উনি আমাকে বললেন যে যারা কাজ জানতেন সেই লোকগুলোকে আপনি বের করে দিন। আমি বললাম যে তারা অকাজ করতেন বলে। কিরকম? আমি বললাম যে দেখুন, আপনি তো আমাকে নিযুক্ত করেছেন যে কাজগুলো, আমাদের একটা কাজ আছে যাতে ডাকাতি না হয়। তা আমি ধরুন 12টা ডাকাতি করে দিলাম, দিয়ে 2টো ডাকাতি আমি ডিটেকশন করে দিলাম, তাহলে কি ডাকাতি বন্ধ হবে? কিন্তু আমি ডাকাতি কাউকে দিয়ে করালাম না, কিন্তু একটা ডাকাতিকে ধরলাম, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি বলছি যে অভিযোগটা ছিল তারা নিজেরা ডাকাতি করাচ্ছে। কিন্তু প্রথমে খুবই আশ্চর্য হলেন। আমি বললাম এয়ারপোর্ট থানায় একটা কেসের কথা বললাম যে দেখুন, ওই থানায় যে গাড়িটা ব্যবহৃত হয়েছে তার নম্বর এই, আপনি আপনার লোকদের দিক খোঁজ নেই যে এই গাড়িটা যে অফিসার তুমি ট্রান্সফার করছে তার স্ত্রীর নামে রেজিস্টার। ডাকাতি সেকশনে আছে, স্ত্রীর নামে গাড়ি রেখে সেই গাড়ি নিয়ে ডাকাতি করাচ্ছেন ডাকাতদেরকে দিয়ে। তারপরে হ্যাঁ, একটা ডাকাতি ধরিয়ে দেবেনি, তারপরে ডাকাতি বন্ধ হবে না তো? আমি তো ডাকাতি বন্ধ করতে চাইছি। ঠিক কথা বলছেন। আমি বলি আপনি পুলিশের দরকার নেই, আপনি পার্টির সাথে খবর দিন। ঠিক আছে, আমি আসলাম, আমাকে আর বলেন যে একটা উদাহরণ দিলাম। ওনাদের কাছে গিয়ে বলা যেত শুনতে। এই ডাকাতি কেসে দিয়ে আর একটা ঘটনা বলছি, প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু আমরা ধরেছিলাম। আমি যে নতুন লোকদেরকে লাগিয়েছিলাম, তৎকালীন যিনি এসসি ছিলেন, তারা যথেষ্ট পরিশ্রম করে ডাকাত দলটাকে একদম লিডার সমেত ধরা দিয়েছিল, ডাকাতি বন্ধ হয়ে গেছে। তো এটাতে আশেপাশে শুধু কলকাতা পুলিশ এলাকায় আশেপাশে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো তখন কিছু আইপিএস অফিসার আমার একটু প্রচন্ড কি বলবো যে ঈর্ষান্বিত হয়ে পড়ে, এবং তারপরে এই বুদ্ধ বাবু একজন আত্মীয় বলে বলতেন, আত্মীয় না আমি জানি না, তো তিনি তখন সেই পোস্টিং ছিল। তাকে দিয়ে বলানো হয় যে ধরা পড়েছে বটে, কিন্তু তদন্ত আমি একদম ভুল করছি, ফলে ওরা ছাড় হয়ে যাবে। আবার কোনোরকম আবার কমিশনার বললেন, কমিশন বলে জানাচ্ছেন, কমিশনকে ডেকে বলছি যে এরকম কেন একটা ঠিকভাবে দেখা হচ্ছে না। কমিশনার আবার আমাকে নিয়ে গেলেন। তো আমি বললাম যে আমি তো হায়দ্রাবাদে পুলিশ ট্রেনিংটা ভালো নিয়েছিলাম, আর যখন থানায় পোস্টিং ছিলাম তখন নিজে হেড কনস্টেবল কাছেও আমি কাজ শিখেছি, তদন্ত করেছি নিজে হাতে, আমি বসে বসে ট্রেনিং করি। তা আমি আইনটাও শিখেছি। তা আমি যেভাবে তদন্ত করেছি
লিখেছি, আমার কাছে সব রেকর্ড আছে, আমি দিয়ে দিচ্ছি। যারা অভিযোগ করেছে তাদের মধ্যে যদি একজন দেখিয়ে দিতে পারে যে আমার এই জায়গাটা ভুল আছে, এই করতে করার দরকার ছিল, এরকম করা হয়েছে, আমি সাইন করে দেবো, আমি সংশোধন করে দেবো। যদি না পারে তাদের কেন বলেছে আপনি জিজ্ঞেস করেন। তাদের বুদ্ধিজীবীর সঙ্গে তাদেরকে ডেকেছিলেন, শুধু আমাদেরকে দেখেন, ডিজিও উপস্থিত ছিলেন, সিপিও ছিলেন। আমি বলেছি উনি তো ঠিকই বলছে, উনি যা করছেন ঠিক করছেন। উনি বলছে কেউ ভুল দেখা করে কেন সমস্যা, তাহলে ভুলটা কোথায় আছে বলো, কে কথা বলছে না। এবং বুঝতে পেরেছে এবং ডিজি ডিরেকশন ছিলেন, বলে যে আপনি আপনার ঘরে নিয়ে গিয়ে তখন আমি গেলাম, আমার কাজ গেলেই না। তখন ডিরেকশনের একটু খুব মজা করে কথা বলতেন, মানে মুকাদ্দার প্রেসিডেন্ট নাকি এরকম একটা সিনেমা ছিল, দেখেছো তো, জয়জিৎ তারাই ওই সেখানকার। আমি ওদের প্রথমেই বলেছিলাম যে নজরুলের পিছনে লাগতে যে না, ও সহজে ছাড়া ছিল না, কিন্তু আমার কথা শুনলো না। তো এখন তো প্রেস্টিজটা ওদেরই গেল, অফিস চলে যাও, কেউ আসবে না। এরকম যে এটা দেখুন, ওই যে শোনে না যে কান দিয়ে দেখে, এরকম কথা আছে শাস্ত্র, তো ওইটা তখন সেটা ছিল না বলে আমি যে তারা কথাটা কান দিয়ে শুনলেন, কিন্তু বোঝার জন্য বললেন যে এই অভিযোগ। আমি যখন দেখাতে পারলাম যে অভিযোগটা মিথ্যা, তখন কিন্তু যারা অভিযোগ করলেন তাদেরই অসুবিধা হলো, আমার না। এই অবস্থাটা এখন আর নাই। এখনকার কোন অভিজ্ঞতা টিএমসি সরকার, যেমন আমরা দেখেছি এই ভারতীয় ইতিহাসে, ভারতীয় রাজনৈতিক ইতিহাসে প্রথমবার কোন সিএম, চিফ মিনিস্টার হয়ে থানাতে যাওয়ার কাজটা মমতা ব্যানার্জি করতে আমরা দেখেছি। থানাতে কেন বলছে, ইডি রেড করছে, ডিজি কে নিয়ে, সিপি কে নিয়ে, ডিসি কে নিয়ে, আশা ভবিষ্যৎদের নিয়ে গিয়ে যে কাজটা করেছেন, সুপ্রিম কোর্টে এত দেরি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। কিন্তু উনি যা করেছেন তাতে তো যে কেস হবে, তাতে ডাকাতির সেকশন আসবে, কমান্ডো পার্টির সেকশন আসবে, এবং সরকারি আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা, কোনো এরকম স্টোরি মমতা ব্যানার্জিকে নিয়ে? মমতা ব্যানার্জিকে নিয়ে আমার এরকম অভিজ্ঞতা, সেটা আমার একটা বই, আপনি অনেক বই লিখেছেন, আনমাস্কিং মমতা, উলঙ্গিনী রানী, আর এখন একটা দেখছিলাম এই বইটাও, রাজ্যের পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব, এরকম অনেক লিখেছেন। এটা ছোট্ট কোনো ইনসিডেন্ট এরকম যদি, যেমন বুদ্ধদেব বাবু শোনালেন, এরকম মমতা ব্যানার্জির কোনো ইনসিডেন্ট? তো আমি, মমতা ব্যানার্জি আমাকে, আমার দুর্ভাগ্য, একমাত্র অফিসার আমি যাকে উনি নিজে থেকে ফোন করে দিল্লি থানার কাছে একাধিকবার, এবং একজন সাংবাদিকের ফোন থেকে প্রথম ফোনটা। কিন্তু ওখানে গিয়ে অন্য কথা বলছে না, একটা ঘটনার কথাই বলছে। মুম্বাইতে চিফ সিকিউরিটি কমিশনার বলে, যে রেলের তো বিভিন্ন দপ্তর থাকে, এক একটা, যেমন আমাদের কলকাতায় ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর, সেখানে জেনারেল ম্যানেজার বসে, তেমনি চিফ সিকিউরিটি কমিশনার তিনি আত্মীয়। মুম্বাই ওরকম দুটো রেলের সদর দপ্তর আছে, তো সেখানে একজন আইপিএস অফিসারের পোস্টিং ছিল, যেখানে আমার 2 বছরের সিনিয়র। তো তার বিরুদ্ধে সিবিআই কাছ থেকে একটা এসসিএন আসে। এসসিএন হচ্ছে সেলফ কন্টেন্ট নোট, মানে তার দুর্নীতি এবং তার অধীনের অফিসারদের দিয়ে, অফিসারদের বিরুদ্ধে তিনি যেসব বেআইনি কাজগুলো করছিলেন তার একটা বর্ণনা দিয়ে আসে রেলমন্ত্রী। রেলমন্ত্রী সেটা আমাকে তদন্তের জন্য দেয়,
আমার প্রথমে একটু জ্বর লেগেছিল, কারণ ওখানে আমার ওখানে ডিজি ছিল। তো আমি ওনার ঘরে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার কাছে কাগজ তো ডিজির মাধ্যমে আসেনি, সরাসরি এসছে, তো এটা তো ডিজির কাছে যাওয়া হচ্ছে, ডিজি মারা গেলে আমাকে দিতে পারতেন। তুমি যেটা বললেন যে না ওনাকে দিয়ে হবে না, ওই জন্য আপনাকে দেওয়া হয়েছে। আমার আপনি কি চাইছেন? বলছে আমি চাইছি যে লোকটা খুবই অসৎ, একে সাসপেন্ড করা যায়, তারপরে একে চাকরি থেকে বাদ দিতে হবে। আমি এসে ভালোভাবে তদন্ত করলাম, করে দেখলাম যে হ্যাঁ এত অপরাধ করেছে যে চাকরি যাওয়া উচিত, সাসপেন্ড হওয়া উচিত। তো আমি কাগজপত্র তৈরি করলাম, করে সেগুলো সাবমিট করলাম ওনার কাছে, ফাইলে করে। আপনাদের এটা জানা দরকার যে আইপিএস অফিসারদের ক্যাডার কমপ্লিট মেথড হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আইজি আবার কোনো অফিসারের ট্রান্সফার পোস্টিং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট, তো এইটা এমএইচ এর অ্যাপ্রুভাল নিতে হয়, যে স্টেটের লোক তথ্য নিতেই হয়, মানে ক্যাডার প্লাস প্রধানমন্ত্রী অধীনে যে ডিওপিটি আছে তাদের অ্যাপ্রুভাল, ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি থাকে, তাদের অ্যাপ্রুভাল নিতে হয়। আমারও আমার জন্য নিতে হয়েছিল, তার জন্য নিতে হয়েছিল। তো তাকে যদি সাসপেন্ড করতে হয় বা চাকরি থেকে ইয়ে করতে হয়, তাহলে ডিসিপ্লিনারি প্রসিডিং করতে হবে, সেটা কিন্তু এমআইকে দিয়ে অ্যাপ্রুভ হতে হবে, এবং সেগুলো হওয়ার জন্য এবং সাসপেনশনের অর্ডারের জন্য কাগজ তৈরি করে দিতে হবে সেই মিনিস্ট্রিকে। তো সেটা করে আমি রেলওয়েতে দিলাম, কিন্তু আমার কাছে ফাইলটা ফেরত আসে না। কিছুদিন পরে যে অফিসাররা আমাকে সাহায্য করেছিলেন তদন্তে, তারা বললেন যে স্যার আপনিও ঘুষ খেয়ে নিলেন। আমার কাছে তো সেটা শকিং। আপনারা কি বলছেন, আপনারা আগে যেমন জানতেন, এখন আমি ঘুষ খাই না, তো আপনারা একটু বলছেন কেন? তখন তারা বললেন যে আমরা এই জন্য বলছি, তিনি তো বলছেন যে ঘুষ দিয়ে ছাড়া পেয়েছেন। তখন বললেন যে আপনি কিছু প্রমাণ জোর করে দেন না, তাহলে আমার খুব সুবিধা হয়। আমি জানতেও চাইছিলাম যে কেন কিছু জানানো হচ্ছে না, এবং ওরা ভিডিও টিডিও করে আমাকে দিল। তো আমি গিয়ে সেটা এই ঘটনার পর আগে যে কোনো মমতাবাদী যে নিয়ে গিয়েছিলেন, যে কোনো সময় আমি ওর ঘরে ঢুকতে পারতাম। ওখানকার নিয়ম ছিল যে মিনিস্টার সঙ্গে যারা করেছে তাদের ঘরে মিনিস্টার এখানে লালবাতি জ্বললো, যখন বেরিয়ে গেল লালবাতিটা নিয়ে সব জানতাম, কখন আসছে না আসছে সেগুলো আমার পক্ষে জানা সম্ভব ছিল। তাই আমি ওনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। তো আমার সঙ্গে উনি খুব মতো দেখা করতে চাইছেন না বলেই ওনার কাছের লোকদের দিয়ে আমাকে বলেছিলেন যে উনি তো কাজে কাজে ব্যস্ত থাকে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে ভালো হয়। আমার কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে বেশি দরকার পড়ে না। এদেরকে বললাম যে এখন বলতেছেন মিনিস্টার ছিল, রতন মুখার্জি ছিল। তো প্রতিদিনে আজকে আজকে করে ওরা আমার সঙ্গে দেখা করে না। তখন একদিন পারমিশন নিয়ে ঘরে ঢুকে গিয়ে বললাম যে দেখুন আপনি ঘুষ আদায় করবেন কিনা সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু আমার নাম করে করা যাবে। এটা একদম তো ছেলে কিন্তু জেলে উঠেছে, কেউ বলেছে যে আমি ঘুষ আদায় করি, আমাদের কেউ বলেনি, আমার কাছে প্রমাণ আছে, যদি চান তাহলে আনছি দেখবেন। বুঝতে পেরেছেন আমাদের কাছে থেকে চিনতেন, ওদেরকে ডাকলেন, মানে আমি সেসব ভাষা বলতে উনি নিজের মুখে উনি গালিগালাজ করলেন। হ্যাঁ, আমি মনে করলাম যে তাহলে উনি যুক্ত না, ওনার লোকেরা আমি চলে আসলাম। ওখানে সেক্রেটারি ছিলেন লোককে আছে, আর ঘরে আসলেন, দেখা উনি দেখে কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে চলে গেলেন। কিছু হলো না। অনেক দিনের পরে সেক্রেটারি চেঞ্জ হল,
এখানে একজন গুপ্তা বলে সেক্রেটারি ছিলেন, তিনি একজন আমার ওনার ঘরে ডাকলেন, এই যে খুব ভালোভাবে বললেন যে এরকম একটা ফাইল আপনি দিয়েছেন, ফাইলটা ক্লোজ করা যাচ্ছে না, তো ওটা আপনি যদি একটু সই করবেন তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যায়। আমি যে ফাইলটা ক্লোজ হওয়া উচিত, আমার তো দেখা উচিত কিভাবে ক্লোজ হবে। ততদিন আমি একটা খবর পেয়ে গেছি যে ওই অফিসারের কাছ থেকে মোটা টাকা মমতা ব্যানার্জি নিয়ে এমএইচ এর অনুমতি না নিয়ে, ডিও কোর্টের অনুমতি না নিয়ে এখান থেকে ওনাকে রিলিজ করে দিয়েছে। মমতা ব্যানার্জি বেআইনি কাজ করতে একদম বরাবর সাব্যস্ত। তো আমি বললাম যে ওদের অনুমতি না নিয়ে যে আপনারা ছেড়ে দিয়েছেন তার জন্য ওরা আপনাদেরকে চিঠি লিখেছে, সেই চিঠি থেকে লিখেছে এটা আপনাকে দেখা, আমার কাছে নাই। আমার ছাড়লে তো রেলমন্ত্রী স্বচ্ছালিত হয়নি, একজন আইপিএস অফিসারের রিলিজ, আমাকে সেটা একটু দেখান যে কেন তাকে রিলিজ করা হয়েছে। আমরা তাহলে আমি সঠিক করবো, উনি খুব রেগে গেলেন। হিন্দিতে যেটা বললেন সেটার অর্থ হচ্ছে যে আপনার কি ধারণা যে এই গোটা মিনিস্ট্রি আপনি একমাত্র সৎলোক আছে, আর কেউ সৎলোক নাই। আমার তো খুব খারাপ লাগলো যে এরকম কথা বলছে। আমি একটু চুপ করে বললাম যে দেখুন, কোনো গাছে যদি কাঁঠাল ফল ধরে তো আমি সেটা আমের গাছ কি করে মনে করি, উনি বুঝলেন। আমি বললাম যে তাহলে আমি আসছি, আমার অফিসে এসে প্রথমে যেভাবে কাগজটা দেওয়া হয়েছিল, তারপরে আমি যা সুপারিশ করেছিলাম, তারপরে ওটা যা করা উচিত ছিল, কিন্তু তারপরে আমাকে যেভাবে ফাইল পরীক্ষার জন্য সই করতে বলা হচ্ছে, এগুলো সব লিখে টাইপ করে সেক্রেটারির কাছে নিয়ে গিয়ে বললাম যে আপনি নিয়ে নিন, ফাইল ক্লোজ করতে আপনার লাগবে, আর আপনি একটা সই করে দিন আমার প্রমাণের জন্য একটা লাগবে। আমি সই করে দিলাম, সেটা আমার কাছে এখনো আছে। মাঝে যখন লোকেরা বলছিলাম বলে তাহলে ওটা দিয়ে দেবো প্রেসে। এইরকম মমতাবাড়ি যেরকম, মানে উনি আমাকেও ব্যবহার করেছেন বেশি ঘুষ আদায় করার জন্য। কি করে জানেন, যে ডিজিকে যদি দেয় কাগজটা, ডিজি ঘুষ খায়, তো ডিজি তাহলে ঘুষ নিয়ে নেবে, উনি আর বেশি ঘুষ পাবেন না। আমি ঘুষ খাই না, ওতে পুরো টাকাটা উনি পাবেন, এই জন্য আমাকে কাগজটা দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন এরকম আপনি দুনিয়াতে আর এক একটা উদাহরণ দেখাতে পারবেন। তার মানে আপনি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল বা আগেকার রাজনীতি, তার পরবর্তী রাজনীতিতে ঘুষ নেওয়াটা একটা হ্যাবিট। হ্যাঁ, উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই যে চিটফান্ডের, যে রেলের সঙ্গে চিটফান্ডের চুক্তি হয়েছে, কাগজপত্র আপনি দেখেননি? আমি সারদায় মমতার অপরাধগুলো একটা বই লিখেছি, আপনারা দেখে নেবেন। সারদায় মমতার অপরাধ, সেখানে আমি এটা বলেছি যে আমি যে অপরাধগুলোর কথা লিখছি, অন্য কোনো কিছু না থাকলেও এর জন্য মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে হাজতে পাঠানো উচিত। এখন তো আমরা যা দেখছি, যা শুনছি আর যা বুঝতে পারছি, সেই হিসেবে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি কোথাও না কোথাও আইন মানে না। এবার এই পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এসআইআর, যেটাতে কাল এমন একটা ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট বলেছে কি বাংলায় সবকিছুই পলিটিক্যাল। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে বাংলায় তো এসআইআর হচ্ছে, তার সাথে 11টা রাজ্যে অন্য জায়গায় হচ্ছে, এই 11টি জায়গাতে এসআইআর এর কোনো খবর কোথাও শোনা গেল, কেবল বাংলাতেই শোনা যাচ্ছে। আবার এটাতে একটা প্রশ্ন এটাও জড়িত হচ্ছে যে মোফাকুল যে মুর্শিদাবাদে এই মালদাতে যে ঘটনাটা হলো, আর যা যেখানে বিরোধিতা হচ্ছে এসআইআর নিয়ে, বেশিরভাগ কমিউনিটিটা মুসলিম কমিউনিটি। তো কি এসআইআর পশ্চিমবাংলায় ঢুকে কি কমিউনাল হয়ে গেছে, আর অন্য রাজ্যতে ধর্ম নিরপেক্ষ, আর পশ্চিমবঙ্গে এসে পুরো এসআইআরটাই সাম্প্রদায়িক হয়ে গেছে? এটাকে কিভাবে দেখেন?
দেখেন, রাজ্যের যে শাসক দল আছে তার নেতা নেত্রীরা ধর্মটাকে ভোটের কাজে এমন ভাবে ব্যবহার করতে শুরু করে, এর ফলে শিক্ষায়, আর্থিক প্রতিষ্ঠায় পিছিয়ে থাকা মুসলমানরা শিকার হয়। মমতা ব্যানার্জি দেখুন মুসলমানদের প্রতিশ্রুতি দেন, সেগুলো পূরণ করেন না, কিন্তু মুসলমানদের দিয়ে বেআইনি কাজ করে তাদেরকে ক্রিমিনাল করে দেন। আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। দেখুন, 10,000 মাদ্রাসা অনুমোদন দেব, আপনারা শুনেছেন, কয়েক সময় বলেছেন উনি অন্তত 15 বছর ধরে 1,000 মাদ্রাসা অনুমোদন হয়েছে। এবার তো অনেক বাজেট দিয়েছে, 5,713 কোটি টাকা বাজেট। দেখুন, আপনারাও যে প্রশ্ন করা দেখে না আমার অদ্ভুত লাগছে। কোন রাজনৈতিক দলের নেতারা যেভাবে বলে মাদ্রাসা করো, হাই মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা আছে, এ দুটো গভর্নমেন্টের অনুমোদন, কিন্তু খারিজি মাদ্রাসা আছে। তো আপনার যদি হাই মাদ্রাসার কথা বলেন, সেখানে একটা আরবি পেপার ছাড়া মাধ্যমিকের সঙ্গে কোনো ফারাক নেই, তাহলে মাধ্যমিক স্কুল না করে হাই মাদ্রাসা করার দরকারটা কি? তো এখানে যে হাই মাদ্রাসার যেটা বাজেট, সেই সিনিয়র মাদ্রাসার যেটা বাজেট, সেগুলোকে যদি আপনি দেখান অন্য কিছুর বিপক্ষে, তাহলে আপনাকে দেখা যাবে যে স্কুলের বাজেট কত হয়েছে, স্কুল এডুকেশনের বাজেট কত হয়েছে, সেখানে মাদ্রাসা এডুকেশনের বাজেট কত, তাহলে আপনি দেখাতে পারবেন কতগুলো স্কুল আছে, কটা মাদ্রাসা আছে। এই যে মমতা ব্যানার্জি 10,000 বলে 1,000ও দেননি, কিন্তু 234টা কি 35টা মাদ্রাসা অনুমোদন করেছে। তারপর উনি কি বলছেন যে আপনি অনুমোদন দিয়েছি কিন্তু বেতন দেবো না, তো বাজেটে কি করে পয়সা থাকবে এর জন্য? বেতন পাচ্ছেন না তো তারা। ওখানে একটা স্কুল হলে বেতন পেতেন, তাতে মুসলমানদের লাভ হলো না, লোকসান হলো, লং টার্মের লোকসান হলো একটা যাবে। আচ্ছা, ধরুন এই যে এসআর উদাহরণ আসছেন, তার আগে মুর্শিদাবাদে আপনি পার্লামেন্ট যে আইন সংশোধন করেছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে বলতে পারে যে আমি এইটা মানবো না, আমার এই আইন বলেন না, তিনি বললেন, আন্দোলন করলেন, তিনি উস্কে দিলেন, মন্ত্রী সিদ্দিকুল্লাহকে দিয়ে উস্কালেন, কারণ মুর্শিদাবাদ পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে তৃণমূলের লোকদেরকে দিয়ে বিরোধী লোকদেরকে খুন করলেন। ঘটনাচক্রে যারা খুন করলেন তারা মুসলমান, যে 2জন ব্যক্তি খুন হলেন, 3জনই নিহত হয়েছিলেন, তবে একজন মুসলমান ছিলেন, তিনি গুলিতে নিহত হয়েছিলেন। যাদের কুপিয়ে খুন করা হলো, বাবা ছিলেন, 2জনই হিন্দু, একটা সাম্প্রদায়িক রঙ লাগলো। দেখো, অনেকগুলো কেস হলো, একটা কেসে সাজা হয়েছে, 9 জনের যাবজ্জীবন সাজা হয়েছে। ওই ফ্যামিলি গুলোতে যাদের সাজা হলো তারা তো কোনো সরকারি চাকরি কোনোদিন পাবে না, ওই ফ্যামিলির ছেলেমেয়েগুলো পাবে। তো তৃণমূল পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে তাদেরকে মারামারি করালে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলেন, সিদ্দিকুল্লাহ যদি মন্ত্রী থাকলেন, ওই সাধারণ মুসলমানগুলোর কি লাভ হলো? তারা যাবজ্জীবন খাটা আসামি হলেন। তাহলে মুসলমানদের কিরকম উপকার করলেন? মুসলমানদের সম্পর্কে মমতা ব্যানার্জি কি ভাবেন সেটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যখন কেউ জিজ্ঞেস করলেন যে তাহলে আপনি করতে যাবেন, উনি কি বলেছেন, যে দুধ দেয় তার লাথি খেতে হয়। তো তার মানে কি, তাদের মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ, আর ইত্যাদি যা হচ্ছে লাথি খাওয়া, আর মুসলমানরা হচ্ছে গরু। কিন্তু এই গরুরা কি সে কথাটা বুঝলো? যদি বুঝতো তাহলে এই যে এসআর আন্দোলনের কথা আপনি এক্ষুনি বললেন, নামও বললেন, আপনি তো একটা নাম বলছেন, আপনি তো এটা বলছেন না
যে এসআইআর যখন ঘোষণা করা হয়েছিল তখনই কি অন্য কোনো ব্যক্তি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এটা হতে দেবো না? সেটা কে বলছে? মমতা ব্যানার্জি বলেছিলেন। তো মমতা ব্যানার্জি কেস করে মমতা ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হবে? এটা কে বলেছিল যে আমি বেঁধে রাখবো এসআইআর করতে হলে? কে বলেছিল যে আগুন লাগিয়ে দেবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো? তো তারপরে সত্যি সত্যি রক্ত গঙ্গা যে ফারাক্কাতে, চাকুলিয়াতে, ইটাহারে, কুলতলিতে, বাসন্তীতে, বাদুড়িয়ায় কারা করেছিল? মালদায় এখন যেটা হয়েছে সেটা কোনো নতুন ঘটনা তো হয়নি। তারপরে আপনি প্রশ্ন করলেন বলে আমি বলছি, মুখ্যমন্ত্রী তো সব জায়গায় বলছেন যে আমার হাতে আর কোনো ক্ষমতা নাই, সব কেড়ে নিয়েছে। তুমি দুধ খাওয়া বাচ্চা, হাতে পুতুল ছিল, কেউ করে নিয়ে, ঠিক আছে সেটা ঠিক করে। আবার কালকে কি বলছে যে আমার সিআইডি গ্রেপ্তার করেছে এর আগেই। তো কালকে ওই সিআইডি গ্রেপ্তার করার সময় ওনার হাতে আমার ক্ষমতাটা কেউ ফেরত দিয়েছে? যখন ঘটনা ঘটছে তার দায় নেওয়া না, আমার হাতে ক্ষমতা নাই। আর পুলিশ যখন একজন গ্রেপ্তার করছে সেটা আমার পুলিশ করছে। এই মহিলাকে কেন গ্রেপ্তার করা হবে না? যদি এসআইআর যা ঘটেছে তার জন্য সব থেকে বেশি দায়ী থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি। এই দু একদিন আগেও বলেছে যে আপনারা চুপ করে কেন বসে আছেন, হাত খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়েছে। তো এখন যিনি বলেছেন তাকে দায় নিতে হবে। সুপ্রিম কোর্ট তো বলেছে কি পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রাজনৈতিক হয়ে গেছে, আর আর বাংলাকে লজ্জিত হতে হয়েছে এই ঘটনাটা। তবে আমার আরেকটা প্রশ্ন আছে আপনাদের কাছে, যে পশ্চিমবঙ্গতে তো অনেক আইপিএস রাজনৈতিক দলে গেছে আর রাজনীতি করছেন, করতে প্রস্তুত হয়েছেন। এবার আপনি সবচেয়ে ভোকাল, মমতা ব্যানার্জির এগেনস্টে কেউ যদি খোলাখুলি ভাবে বলছে, আপনি সবচেয়ে বেশি ভোকাল। আর অনেকদিন ধরে আপনি লিখছেন, বলছেন, বই লিখেছেন এতগুলো, মানে আনমাস্কিং মমতা ব্যানার্জির মতন বই লিখেছেন, যেটা one of the best seller হয়েছে। আপনি কেন রাজনীতিতে যান? রাজনীতিতে এখন কোন রাজনৈতিক দলে যাবো বলুন? রাজনৈতিক দলটা তো আপনি নিজে সিলেক্ট করতে পারতেন, বা আপনি কেন যাননি সেটাই জানার ইচ্ছা আর কি। হ্যাঁ, তো যে যেমন এখানে অনেক রাজনৈতিক দলের লোকেরা তো আমার কাছে এসছে, প্রায় কোনো রাজনৈতিক দল বাদ নাই। সিপিএমের লোকেরা আমার কাছে তাদের দলে যোগ দেওয়ার জন্য আসলে, এটা না বললে ঠিক হবে না। যারা এসছে তাদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। তো ধরুন এই আপনি এখানে যখন কথা বলতেন সবার মতো স্যার আমার সঙ্গে 5-7 বার কথা বলছেন, তবে একবার এখানে কথা বলছেন। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আমাকে নিয়ে আপনাদের দলের কি লাভ হবে? আমার তো কি হবে না হবে বুঝতে পারছি। তুমি বললেন যে আপনাকে আমি যে দেখেছি কলকাতা পুলিশ থেকে, আপনাকে নিয়ে আমাদের অন্য কোনো লাভ নেই। আপনি টাকা তুলেও দেবেন না, আপনি টাকা দিতে দিলেও দিতে পারবেন না। কিন্তু আপনি থাকলে আমরা ওই যে মনমোহন সিংকে যেমন দেখাই, আপনি থাকলে বলতে পারবেন যে আমাদের দলে সৎ মুখ আছে, সৎ লোক আছে, শুধু এটা। তো আপনি কতটা বুঝতে পারলেন না? আমি যদি কোনো রাজনৈতিক দলে যেতে চাই, এরকম শুধু সাইনবোর্ড হয়ে থাকতে চাই, তাহলে আমি সার্ভাইভ করবো না, সার্ভাইভ করবো না। আর সেই জন্য আপনার মধ্যে একটা জানা নেই যে আমি চাকরিতে থাকার কারণেই সমিতি রেজিস্ট্রি করেছিলাম, কাজ করতাম। আর চাকরি থেকে রিটায়ারমেন্টের পর 2016 সালে আমি একটা রাজনৈতিক দল রেজিস্ট্রি করিয়েছিলাম। তো আমি বিধানসভার ভোটে দাঁড়িয়েছিলাম, লোকসভার ভোটেও দাঁড়িয়েছিলাম। সেই ভোটে দাঁড়িয়ে আমার এই অনুভূতিটা হয়েছে যে এখানে ভোটে জিততে হলে কয়েক কোটি টাকা খরচ করতে হবে, অত টাকা আমার না, আর থাকলেও আমি সে টাকা পৌঁছে দিতে পারবো না। এইবার লাস্টের দিকে পডকাস্টের একটাই প্রশ্ন ছিল যে আপনি একটা বই লিখেছেন, রাজ্যের পরিবর্তন কেন দরকার, কিভাবে সম্ভব, এই বইটা।
রাজনৈতিক পরিবর্তন তো রাজনৈতিক পার্টি করতে পারে। আজ রাজনৈতিক পরিকাঠামোটারও পরিবর্তন রাজনৈতিক পার্টিকেই করতে হবে। তো আপনি এই পরিবর্তনটা কেন দরকার দেখছেন আর কিভাবে সম্ভব দেখছেন? কেন দরকার সেটা অনেকেই বলতে পারবে, যেটা আপনিও বললেন, এত বুঝতেও পারলেন না। কিন্তু কিভাবে সম্ভব এটা সকলের পক্ষে জানা নাই। দেখুন, আমি আইপিএস এ জয়েন করার আগে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করছি। যেহেতু আমি সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলাম, আগে ডব্লিউসিএসকে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসে এসএস ছিলাম। আইপিএস অফিসার হিসেবে আমি কিছুদিন কাজ করেছি, কিন্তু তারপরে বামফ্রন্ট সরকারও আমাকে ভোটে ডিউটি করা যেত না বলে, আর তৃণমূল সরকার আমাকে কোনোদিন ভোটের ডিউটি দেয়নি, বাইরে থেকে লোক আনতে হয়, কিন্তু আমাকে ভোটের দিন ডিউটি ছাড়া রাখা হয়, কারণ আমাকে ডিউটি দিলে রিগিং করা যায় না। তো আমি সেটা বলতে চাচ্ছিলাম যে আমি পুলিশ অফিসার হিসেবে দেখেছি যে কিভাবে ভোটটা রিগিং করা হয়। আর রিটায়ারমেন্টের পর তো আমি তো বললাম যে আমি প্রার্থী হয়েছি, আমি ইলেকশন এজেন্ট হিসেবেও কাজ করেছি। তাতে দেখেছি কিভাবে, আমার এই বইয়ে লেখা আছে যে ধরুন ওই ইলেকশন এজেন্ট হিসেবে আমার যে অভিজ্ঞতা সেটা বলুন। আমার প্রার্থী বললেন যে থানার অফিসার ইউনিফর্ম পরে এসে নেমপ্লেট লাগিয়ে ভোটারদের বলছেন যে শাসক দলের লোককে ভোট দিতে হবে, নাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, ভোটের পরে আসবে। এটা বিশ্বাস করতে আমার অসুবিধা হয়েছিল, কিন্তু আমি গিয়ে লোকদের সঙ্গে কথা বলে যখন বুঝলাম, ঠিক থানায় গেলাম, অভিযোগ জানাবে। তো যে অফিসার পোশাক পরে নেমপ্লেট লাগিয়েছিলেন তাকে দেখলাম আমি থানায় পোশাক পরে নেমপ্লেট লাগানো। তারপরে আইসি কে আমি বললাম, তা আইসি ঘটনাটা অস্বীকার করলেন না। উনি বলতে চাইলেন যে দেখুন স্যার, এত ভোটের কাজে অনেক অফিসার টফিসার বাইরে থেকে এসে তাদেরকে হয়তো দিয়েছে, তারা মনে যে তাদের দরকার পড়বে কেন, ওরা ভোট শাসক দলকে দেয় এখানে। বলছে যে যাই হোক আর হবে না। আমরা ফিরে আসলাম যে লোকগুলোকে আশ্বস্ত করতে যে আর পুলিশ অত্যাচার করবেন এরকম। মোড়ের মাথায় আসতে আমার গাড়ি আটকানো হলো, ড্রাইভারকে পেটানো হলো, আমার সঙ্গে যে লোক ছিল পেটানো হলো, আমার ধরা হলো। 2 ঘন্টা আমাকে যেসব কথাবার্তা বললো সব আমি বলতে পারবো না। কেউ বলছে যে বাড়িতে বোমা রেখে দিয়ে পুলিশটা, কেউ বলছে যে একটু রিভলভার টিভলভার রাখ না, বোমা রাখেন কেন। মানে শাসক দলের লোকেরা এতটাই সাহসী, টিএমসি লোকেরা, শাসক দল তো মানে টিএমসি, এখন টিএমসি মানে আর তারপরে ঘন্টাদের পরে যে যাদেরকে মারধর করে পালিয়ে গেছিল ড্রাইভার, ওরা থানায় যায়, খবর দেয় যে এরকম ধরতে করছে। 2 ঘন্টা পরে একজন এসআই এবং একজন কনস্টেবল এলেন, কারণ যারা গন্ডগোল করছে তাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, বেশি এসে সাহায্য করলেন, যার নেতৃত্বে সে করে আমাকে বের করলেন। আমি আগে থানায় গেলাম, লিখিতভাবে অভিযোগ জানালাম, যাদেরকে আমি চিনি, কারণ আমি এলাকার লোক, কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। এটা আগের ঘটনা ছিল, ভোটের দিনের ঘটনা বলি। ভোটের দিনে বোমা গুলি নিয়ে শাসক দলের গুন্ডারা বিরোধী প্রার্থীকে যারা ভোট দিতে চাইবেন তাদের গায়ে এসে এসে দাঁড়িয়ে গেল, বাড়ি থেকে বেরোবে না, বাড়ি থেকে বেরোলে তার দিতে। তারপরে কিছু লোক বেরোলো, এসে লাইনে দাঁড়ালো, তাদেরকে সেখানে বোমা মারা হলো, তাদেরকে গুলি করা হলো। আমার চোখের সামনে দেখেন যে গুলি করছে, লোকটা পড়ে যাচ্ছে, এটা টিভিতে দেখানো হয়েছিল। এবং আমি ওখানে আছি জেনে আমার বাড়ির লোক এখানে সব কান্নাকাটি শুরু করেছিল, আমার ছেলে, আমার স্ত্রীও প্রচন্ড আতঙ্ক হয়ে পড়েছিল। আমাকে ওখান থেকে চলে আসতে হয়েছিল কলকাতায়, এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছিল এই টিভিতে দেখার পর আমি ছিলাম। তো তারপরেও যদি কিছু লোক ভিতরে ঢুকলো, তো তাদের হাতে
কাজে লাগানোর সঙ্গে সঙ্গে গুন্ডা বদমাশরা তার ভোটটা শাসক দলের প্রার্থী। তো এইটা হচ্ছে অভিজ্ঞতা, আমি লিখেছি। এইবার 2026-এ যেমন দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় সতর্কতা টিম, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন সবাই একটা নিরপেক্ষ ভোটিং ব্যবস্থার জন্য চেষ্টা করছে। চেষ্টা এরকম চেষ্টা করলে হয় না, মুখে বক্তৃতা দিলে হয় না, জাজমেন্ট নিতে হয় না। আপনি বুথ লেভেলে এটা করতে পারবেন? সেক্টর অফিস করেন, সেক্টর অফিসের লোকদেরকে ফোন করে পাওয়া যায়? আপনি যে রিটার্নিং অফিসার লোকের ফোন ধরে সেদিন কেন্দ্র বাহিনীর কথা বলছেন, কেন্দ্র বাহিনী কি হবে? কেন্দ্র বাহিনী নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করে? কেন্দ্র বাহিনীকে যাদের অধীনে রাখবেন, আপনি দেখেন না রেগিং হচ্ছে, কেন্দ্র বাহিনীর লোকেরা দাঁড়িয়ে দেখছেন, কারণ তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না যেটা বন্ধ করো। অপরাধ হচ্ছে, কেন্দ্র বাহিনীর লোকেরা দাঁড়িয়ে আছে, কারণ তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি যেটা বন্ধ করো। অত কেন্দ্র বাহিনী দিয়ে কোনো লাভ হবে না যদি না তাদেরকে ব্যবহার করে। আপনারা শুনলেন আজকে কিভাবে গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে শাসক দল টিএমসি নিজের বন্ধক বানিয়ে রেখেছে। আশা করি এই পডকাস্টটা আপনারা দেখবেন, দেখে ভাববেন যে এই বন্ধকটাকে খুলে দিতে হবে, ডেমোক্রেসিটাকে স্বাধীন করতে হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ নজরুল বাবুকে। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।